আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বাঙালি জাতির তীর্থস্থান, পুণ্যভূমি যে বঙ্গবন্ধু ভবন, সেটাকে যে নির্মমতা, পৈশাচিকতা এবং নারকীয়তার মধ্য থেকে গুড়িয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, লুণ্ঠন করে যে বীভৎসতা দেখানো হয়েছিল তা ইতিহাসে বিরল। এর পরবর্তীতে সেখানে লুঙ্গি ড্যান্স জাতীয় যত প্রকারের নগ্ন বর্বর আচরণমূলক কর্মকাণ্ড করা যায় তাও করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন সূত্রে বেরিয়ে আসছে এই ভবনকে গুড়িয়ে দেওয়ার নেপথ্যের অনেকগুলি অধ্যায়। সে বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। ধানমন্ডির ৩২ নম্বর ভবন গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা প্রাথমিকভাবে কোনো কারু ছিল না। প্রতিশোধ, প্রতিহিংসার দুইটা দল একত্রিত হয় শীর্ষ পর্যায়ে। এক দলের ক্ষোভ ছিল ক্যান্টনমেন্টের ময়নুল রোডের বাড়ি থেকে তাদের উচ্ছেদ করে দেওয়া, তার প্রতিশোধ হবে বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে দেওয়া। আর এক দলের ক্ষোভ ছিল ১৯৭১ সনে তাদের যে ভয়াবহ পরাজয় হয়েছে, তাদের স্বাধীন পাকিস্তান ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেই ধ্বংসের সকল পরিকল্পনা ১৯৬২ সাল থেকে শুরু করে ৬৬ সালের ৬ দফা, যেটাকে বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা বলা হয়, আইবের মার্শাল্লা বিরোধী আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং বাঙালি জাতিকে তার ভবিষ্যৎ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার জন্য বঙ্গবন্ধুর যে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং ২৬শে মার্চের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা সহ সবকিছুই পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের সূতিকাগার ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু ভবন। অতএব এটাকে গুড়িয়ে দিয়ে অন্তত আত্মতৃপ্তি হবে যে আমাদের পেয়ারে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যে জায়গা থেকে এই শিকড়কে আমরা ধ্বংস করে দিলাম। এই দুই পক্ষের শীর্ষস্থানীয় কিছু লোক একত্রিত হয়েছিলেন, অ্যাজ এ হোল গোটা দল না। তাদেরকে এই কর্মসূচিতে উদ্বুদ্ধ করেছেন কিছুটা উগ্র চিন্তা চেতনার অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তা, ইসলামের নামে জঙ্গি চিন্তা চেতনার একটি গ্রুপ, এবং তাদের সঙ্গে সমন্বিত হয়েছিল বিদেশে থাকা কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কিছু চাকরিচ্যুত, বরখাস্ত, পলাতক সেনা কর্মকর্তারা। সম্মিলিতভাবে তাদের কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে সিদ্ধান্ত হয় যে এই ভবন গুড়িয়ে দেওয়া সম্ভব হবে। তবে তাদের পক্ষ হয়ে যারা প্রক্রিয়ার ভিতরে ছিল তারা নানারূপ শর্ত দিয়েছিল। সেই শর্ত অনুযায়ী বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হয়েছিল। প্রশাসন যাতে নির্বাক থাকে সেজন্য ডিপ্লয় করা হয়েছিল দায়িত্বশীল লোক। এমনকি প্রশাসনিক কাঠামোর কেউ যাতে বাধা না দেয় সে ব্যবস্থাও করা হয়েছিল। কারা অংশগ্রহণ করবে, তাদেরকে কিভাবে মোটিভেটেড করতে হবে এবং সেক্ষেত্রে বিপুল বিনিয়োগ করার ফুয়েল দেশে, দেশের বাইরে দুই জায়গার থেকে ব্যবস্থা করা হয়েছিল। এবং এটার মনিটর করার জন্য একটা ছোট্ট টিম করা হয়েছিল। অ্যাজ এ হোল বড় দুই পার্টির সমস্ত নেতৃত্বর কাঠামো এটার সঙ্গে ইনভলভ ছিল না। মধ্যবর্তী ভূমিকায় ছিল যারা, তারা ওইভাবে পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, কিন্তু কোঅর্ডিনেশন করা, প্ল্যানিং করা, প্ল্যান ইমপ্লিমেন্টেশন করা সবকিছুতেই তারা দায়িত্বরত ছিল। তারা কোমলমতি ছাত্রদের এক অংশকে ব্যবহার করেছে, আর এই ব্যবহারের জন্য
যা কিছু বিনিয়োগ সেটা তারা করেছে। আশা করি দর্শক শ্রোতা আপনাদের বুঝতে বাকি নেই। মনিটর করা হয়েছে কয়েকটি স্থান থেকে। অবসরপ্রাপ্তরা, ইন সার্ভিসওয়ালারা, দেশের ভিতরে, দেশের বাইরে, এবং চুক্তি অনুযায়ী কাজ করার প্রতিদান হিসাবে যারা এই পরিকল্পনা প্রণয়ন করেছে, যারা ছোট্ট টিম ছিল, তাদেরকে সমস্ত ঝামেলা থেকে নির্ঝঞ্ঝাট করে ইরানের কর্তারা যেভাবে বাইরের থেকে ফিরে এসেছিল দেশে, সেভাবে নিয়ে আসা হবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হবে, এমনকি রাষ্ট্রীয় নেক্সট সরকার গঠন সহ যা কিছু করণ, পরবর্তী নির্বাচন, পলিসি মেকিং, সবটা তাদের সিদ্ধান্ত অনুযায়ী হবে। সেই শর্তে এত কিছু ঘটে গেল। এখন তাদের অভিমান, কই আমাদের সঙ্গে তো কথা রক্ষা করা হলো না। আর চুক্তিভুক্ত অপর পক্ষ বলছে কোর্টে না যাওয়া সত্ত্বেও তোমাদের সব মামলা থেকে খালাস, সাজা হয়েছে সে মামলার থেকেও খালাস। পত্রিকাগুলো প্রথম পাতায় তোমাদের কাছে মাপ চেয়েছে, তোমাদের কথায় বিভিন্ন জায়গায় লোক নিয়োগ করা হচ্ছে, তোমরা যেভাবে চাচ্ছ সেভাবে হচ্ছে। আর তাদের বক্তব্য, না আমাদের বিষয় কি করা হলো, এ নিয়ে গোস্বা হয়েছে, মান অভিমান পর্ব চলছে। সে কারণে ইদানিং সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব প্রাপ্ত টিম চুক্তিভুক্ত দুই দলের বিরুদ্ধে যথেচ্ছাচার, গালিগালাজ, সমালোচনা করে চলেছেন। তারা তো নতুন পার্টিও করার স্বপ্ন দেখছেন। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ আরো কিছু লোকদের নিয়ে, অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া সহ আরো অনেককে নিয়ে নতুন ধারার কিছু করার স্বপ্ন তাদের ভিতরে এখনো আছে। এই অভিমানকে দূর করার জন্য চুক্তিভুক্ত দুই পক্ষ এখন টিম পাঠাবার চিন্তা করছেন তাদের কাছে। অভিমান দূর করে কিভাবে একটা সমন্বয় করা যায়। ইতোমধ্যে এদের বিরুদ্ধে বিএনপির এবং জামাতের যারা কথা বলতো তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এইসব ব্যক্তিদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। এই ওয়ার্নিং দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, ফলে তাদের মুখে কষ্টে এখন আর তারা এই সব ব্যক্তিদের বিরুদ্ধে আর কোনো কথা বলেন না, বরং তারা একচাটিয়ে বলে যাচ্ছেন। তাদের ভিতরে ফয়সালা কি হবে আমি জানি না, কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে থাকা সরকারি চাকুরিরত ব্যক্তিদের জন্য নির্ধারিত বাসা থেকে আইনি লড়াইয়ে হেরে গিয়ে উচ্ছেদ হওয়া অথবা চলে যাওয়া, সেটার প্রতিশোধ কি এটা হতে পারে? ওই বাড়িতে পরিকল্পনা না হলে ওই বাড়ির বাসিন্দা তার জীবনের সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন না করলে যে সকল পদের গরিমা করেন সেই সকল পদে যাওয়ার মতো অবস্থা হতো? কোনোদিন না। এত অকৃতজ্ঞ, এত নেমক হারাম, এত বিশ্বাসঘাতকতা এবং এত ভয়ঙ্কর প্রতিহিংসা চরিতার্থ করার পরিকল্পনা করে ৩২ নম্বরকে গুড়িয়ে দেওয়া হলো। এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতির স্পষ্ট বিভাজন হয়েছিল ২০০৪ সালের ২১ আগস্ট। সমূলে নিপাত করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রের অংশগ্রহণে ভাড়াটিয়া লোক এনে নিজেরা মনিটর করে বঙ্গবন্ধু কন্যাকে খুন করার চেষ্টা। রাখে আল্লাহ মারেকে। বঙ্গবন্ধুকে হত্যার পরে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে পাকিস্তান করতে যারা চেয়েছিলেন, যারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছিলেন, তারাও কিন্তু সফল হননি। বাংলাদেশ কিন্তু একটা আনপ্রেডিক্টেবল জায়গা। এখানে জনমতের, জন ইচ্ছার বাইরে কোনো কিছুই চাপিয়ে রেখে সফল হওয়া যায় না। অতীত তাই বলে। ৩২ নম্বরকে গুড়িয়ে দেওয়ার বর্বরতা কাল থেকে কালান্তরে আপনাদেরকে বিষাক্ত তীরের মতো বিদ্ধ করবে। বঙ্গবন্ধুকে হত্যা করে যেমন তার সত্তাকে হত্যা করা যায়নি, বঙ্গবন্ধু একটি আদর্শ, একটি বিশ্বাস, একটি ভালোবাসা,
একটি ইনস্টিটিউশন, একটি মুক্তির পাথেও ব্যক্তি বঙ্গবন্ধু শেষ কথা না। একইভাবে ৩২ নম্বরকে গুড়িয়ে দিলে হবে কি? সারা বাংলাদেশে তো বঙ্গবন্ধু ভবন, কোন বাড়িতে কোন গ্রামে নাই যে বঙ্গবন্ধুর ভক্ত পাওয়া যাবে না? আর দেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করা, এ স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। আনপ্রেডিক্টেবল এই বাংলাদেশে অনেক কিছুই ঘটে যায়। নিয়তি, স্রষ্টাও অনেক কিছু দেন। আপনারা প্ল্যান করে যা করেছেন, মনে রাখবেন, ম্যান প্রপোজড, গড ডিসপোজড। মানুষ পরিকল্পনা করে কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন করে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আমি যে বিষয় নিয়ে কথা বললাম, এই বিষয়গুলি বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমার ব্যক্তিগত অভিমত নয়, তবে অনেক বিশ্বাসযোগ্যতা থাকায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধু, বাঙালি জাতি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নবজীবন দানকারী শেখ হাসিনা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এটা ক্ষয় করা যায় না। অন্ধকার থেকে আলোকবর্তিকা নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার কোটি কোটি মানুষকে বিনাশ করতে পারবে না। বঙ্গবন্ধু বিনাশ হবে না। বঙ্গবন্ধুর এই যে অবদান, এই অবদান শেষ হবে না। আপনাদের হয়তো মনে আছে, গত বছরের দিওয়ালি উপলক্ষে শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় হিংসা নিয়ে। এবছরও 20 অক্টোবর ট্রাম্প দিওয়ালির বার্তা দিয়েছেন। দিওয়ালি এখন তো শুধু হিন্দুদের ধর্মীয় উৎসব নয়, আমেরিকা এবং পৃথিবীর বহু দেশে দিওয়ালি উদযাপন করেন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ। সেখানকার সরকারও এই উৎসবে মেতে ওঠে। দিওয়ালি হলো, এর একটা কারণ আছে, কারণটা হলো দিওয়ালি হলো অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়, অসতের বিরুদ্ধে সতের জয়। হোয়াইট হাউসে জাঁকজমকের সঙ্গে পালিত হয় দিওয়ালি। ট্রাম্পের দিওয়ালি বার্তা প্রসঙ্গে আসি। কি লিখেছেন ট্রাম্প সেই বার্তায়? একদম আক্ষরিক বাংলা অনুবাদ পড়ছি। তিনি লিখেছেন, আজ আমি প্রত্যেক আমেরিকানকে দিওয়ালি উৎসবের শুভেচ্ছা জানাই। আলোর উৎসব দিওয়ালি আমাদের মনে করিয়ে দেয় দুর্ভাগ্যের ওপর আলোর জয়। বন্ধু পরিবারের সাথে মিলিত হওয়ার সময় সমাজের সুখ ও শান্তি পুনর্নবীকরণের উৎসব হলো দিওয়ালি। যতজন প্রদীপ ও লণ্ঠন জ্বালাবেন, আলোর চিরন্তন সত্যে আনন্দ প্রকাশ করুন যে মঙ্গল অবশ্যই বাধার ওপর অমঙ্গলের ওপর জয়ী হয়। সবাইকে স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও আশার কামনা জানাই। গতবার 2024 সালের বক্তব্যে এটাই ছিল মূল সুর। তবে এবছর ট্রাম্প কিছুটা বিশেষ গুরুত্ব দিয়েছেন পরিবার সম্প্রীতি আর আশা ও আনন্দের পুনর্নবীকরণের ওপর। এবারের বার্তায় বাংলাদেশ প্রসঙ্গ সরাসরি রাখেননি ট্রাম্প, যেটা গতবার রেখেছিলেন, তবে পরোক্ষে অবশ্যই রেখেছেন। প্রত্যক্ষে রাখার জন্য সেরকম কোনো কারণ নেই, কেননা ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমেরিকা বাংলাদেশের পরিস্থিতির স্বাভাবিকীকরণ করবার জন্যে, যার একটি হলো বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ভারতকে গ্রিন সিগন্যাল, যেটা কয়েকদিন আগেই ভারতকে দিয়েছে আমেরিকা। তারই সূত্র ধরে গতকাল ফোনে কথা হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর ও আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও করেছিলেন ফোন দিওয়ালির শুভেচ্ছা জানাতে। কথায় কথায় জয়শঙ্কর তুললেন বাংলাদেশ প্রসঙ্গ। কদিন আগে অক্টোবরের 14 থেকে 16 তারিখ ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের যে 4 অফিসার বাংলাদেশ সফরে গিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন, সেটা কিন্তু
আমেরিকার চাপে এবং ওয়াকারুজ্জামানের চাপে মেনে নিতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এবং এই সফরের কথা আমেরিকা জানতো, আমেরিকাকে জানিয়েই হয়েছে এটা। সেই বৈঠকে আমাদের ভারতের যেসব অফিসাররা গিয়েছিলেন তারা সেখানে গিয়ে যেসব বৈঠক করেছেন বিভিন্ন পর্যায়ে, সেই সব বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে তারা যে রিপোর্ট দিয়েছেন সরকারকে, সেই রিপোর্টে কি বলা আছে সেটা মার্কো রুবিওকে ডিটেলসে জানান জয়শঙ্কর। ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয় বেশ কয়েকটি বিষয়, যেগুলো সেখানে বাংলাদেশ সফরে গিয়ে আলোচনা হয়েছে এবং একটা পজিটিভ বার্তা পাওয়া গেছে বাংলাদেশের সেই আলোচনায়। এগুলো হলো, এক, বাংলাদেশে নির্বাচন হচ্ছে আর সেটা এগিয়ে এনে ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়া নয়, তার আগেও হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে, যদি তাদের নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুত থাকে, তৈরি থেকে থাকে, প্রাথমিক কাজগুলো যদি তাদের হয়ে থাকে নির্বাচন করার জন্যে যেটা দরকার। দুই, আওয়ামী লীগ নির্বাচনে যাতে অংশ নিতে পারে সেটা নিশ্চিত করা হবে। অপরাধ ট্রাইব্যুনালকে কিভাবে আটকাতে হবে সে বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বসে প্ল্যান ফাইনাল করেছে ভারত। কারণ মোহাম্মদ ইউনূসের একটা আশা ছিল, প্ল্যান ছিল, এবং ওখানকার জামাত এবং পাকিস্তানের ISI এর প্ল্যান ছিল, এই যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে যেখানে নির্বাচন নাও হতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে। 3 নম্বর যেটা আলোচনা হয়েছে, নির্বাচনের, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তবুও এটা বিশেষভাবে বলছি তার কারণ এটা শেখ হাসিনা সম্পর্কিত। নির্বাচনে ঠিক হয়েছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং এই ফেরা কিভাবে হবে সে বিষয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের সেনা প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনা হয়েছে, ক্লোজ ডোর বৈঠক, রুদ্ধ দরজার ভেতরে। 4, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর এমনিতেই ক্ষেপে রয়েছে আমেরিকা। মার্কো রুবিও এই বিষয়ে আমেরিকার সরকারের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দেওয়ার কথা বলেছেন, যাতে দেশের অবস্থার অবনতি ঘটাবার মতো কোনো কাজ তিনি আর না করেন। ইতিপূর্বে যথেষ্ট সেই ধরনের কাজ করেছেন, কিন্তু আর যেন তা না করেন। মার্কো রুবিও আরও বলেন, সার্জিও গোর অর্থাৎ ভারতের যিনি রাষ্ট্রদূত মার্কিন এবং যার এশিয়া, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের দায়িত্ব ডোনাল্ড লুর জায়গায় যাকে দেয়া হয়েছে, সেই তিনি, মার্কো রুবিও আরও বলেন, সেই সার্জিও গোর এই বিষয়ে ইউনূসকে প্রয়োজনীয় নির্দেশ এগুলো দিয়ে যাবেন। এই ফোন বার্তার কিছুক্ষণ পরেই সার্জিও গোর ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। তথ্যাভিজ্ঞ সূত্র জানাচ্ছে, এরপর ডোভাল এবং সার্জিও গোর মুখোমুখি বসেন। অপারেশন বাংলাদেশ নিয়ে নানান খুঁটিনাটি আলোচনা হয় তাদের মধ্যে। সেই আলোচনার বিশদ খুব সঙ্গত কারণেই বাইরে আসেনি, তবে এটুকু অনুমান যে এই পট পরিবর্তনে ক্রুদ্ধ হয়ে, অর্থাৎ বাংলাদেশের ব্যাপারে ভারত এই যে এগিয়ে এসছে এবং তার সঙ্গে আমেরিকার সমর্থন আছে, এইটা বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী ISI, জামাত, এরা এটাতে খুশি নয়। সুতরাং সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়ে ভারতে নাশকতা চালানোর একটা পরিকল্পনা হতে পারে। এই নাশকতা চালালে কি হতে পারে ডোভাল জানিয়েছেন, বাংলাদেশ সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন যাতে দেশের ভেতরের সন্ত্রাসীরা এ ধরনের কোনো কাজ না করতে পারে, সেটা তিনি জরুরি ভিত্তিতে দেখবেন। আর সেই দেখাটা তিনি শুরু করে দিয়েছেন
ভারতের অফিসাররা ঢাকাতে থাকার মধ্যেই তিনি ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে। লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে তার হঠাৎ যাওয়া এজন্যই। আর তিনি বাংলাদেশ মানে ওয়াকারুজ্জামান বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবিকেও চরম সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং সরকারের কোনো কথা নয়, যেন সেনাপ্রধানের কথা শুনতে তারা বাধ্য এবং সেটাই তারা যে শুনতে হবে তাদের, সেটাও পরিষ্কার করে বলে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। আগামীকাল 22 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা সেনা অফিসারদের, যাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তাদের মধ্যে 14 জন অফিসার আপাতত ঢাকার সেনানিবাসে সেনা হেফাজতে রয়েছেন। মনে রাখবেন, হেফাজতে আছেন, তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়নি, কারণ গ্রেপ্তার করা হলে 24 ঘন্টার মধ্যে পুলিশের কাছে তাদের দিয়ে দেওয়ার কথা থাকে, কিন্তু সেটা দেয়া হয়নি। এতেই প্রমাণ যে তাদের গ্রেপ্তার করা হয়নি। আর গ্রেপ্তার করা হয়নি এজন্য যে তাদের নামে জারি পরোয়ানা সেটা নাকি সেনার হাতে আসেনি। কেন আসেনি, কেন গ্রেপ্তার করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি, সেসব একটু ভালোভাবে চিন্তা করুন, বুঝতে পারবেন। এবং সেটা দেখলে বোঝা যায় আইসিটির ওপর বড় একটা চাপ ইতিমধ্যে এসে গেছে আর না এগোনোর জন্যে। কিন্তু আইসিটিকে দিয়ে যারা এগুলো করছে, পাকিস্তানের সেই আইএসআই, জামাত, ইসলামপন্থী শক্তিরা এবং কিছুটা বিএনপিও বটে। আর এনসিপি, তাদের কথা উল্লেখই করলাম না, তাদের এমনি বিরাট কিছু ক্ষমতা এই মুহূর্তে নেই। তো এই দেখলেই বোঝা যায় এদের সবার একটা চাপ। এরা যে আজকে এই যে চাপের ফলে আইসিটি যদি পিছিয়ে যায়, সেটা তাদের পরাজয়, কারণ এটা তো তাদেরও আগামী দিনের প্ল্যান এবং মরণ বাঁচন লড়াই। পিছিয়ে এলে, তারা যদি পিছিয়ে আসে, হাসিনার বিরুদ্ধে যেসব পরিকল্পনা তৈরি আছে সেসব বাদ দিতে হয়। সহজে এটা তারাও মানতে চাইবে না। সুতরাং একটা লড়াইয়ের জায়গাতে আসবে। লড়াই থামবে না চলবে, তার একটা সিদ্ধান্ত আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে দেখা যাবে। সেখানে কি হয় তার উপর নির্ভর করছে যে লড়াইটা আরো বড় হবে নাকি লড়াইটা এখানে শেষ হবে। আপাতত এটাই খবর যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে। সে নির্বাচন ফেব্রুয়ারির আগেও হয়ে যেতে পারে এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আওয়ামী লীগকে নিয়েই এই নির্বাচন করতে হবে, এটাও ঠিক হয়ে গেছে। ভারত এবং আমেরিকার যৌথ প্ল্যান। আর এই পুরো প্ল্যানটা এইটা কার্যকর করার বাংলাদেশের মধ্যে বড় দায়িত্ব দেয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর। সম্মানিত দর্শক, গত বছর 8 আগস্ট মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আমরা একটা স্বপ্নের দেশ গড়ব, এমন বাংলাদেশ যেখানে মানুষ বিদেশে যাবে না, বিদেশি আসবে বাংলাদেশে। কথাটা সবারই ভালো লেগেছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে তিনি আসলে অন্য কিছু বোঝাতে চেয়েছিলেন। আর তা হলো গোটা বাংলাদেশেই ধাপে ধাপে বিদেশিদের হাতে তুলে দেবেন। মানবিক করিডোর দেবেন বিদেশিদের, বঙ্গোপসাগর দেবেন বিদেশিদের, চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল সহ 3টি টার্মিনাল দেবেন বিদেশিদের, দেশীয় শিল্প ধ্বংস হয় হোক, শিল্পে বিনিয়োগের সব সুযোগ তুলে দেবেন বিদেশিদের হাতে। উপদেষ্টার নামে, বিশেষ সহকারীর নামে সরকারের গুরুত্বপূর্ণ বেশ কটি পদ দিয়েছেন কতিপয় বিদেশি নাগরিকের হাতে। এখন দেখছি একটি রেল স্টেশন চালানোর দায়িত্ব দিতে চলেছেন বিদেশিদের। এভাবে উন্নতির পথে এগোতে থাকলে একদিন হয়তো আমাদের লিখতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ম্যানেজড বাই ফরেন কনসোর্টিয়াম, অথবা এর নাম এমনও হতে পারে গণপ্রজাতন্ত্রী ইজারা সরকার লেড বাই নোবেলজয়ী ইউনূস। বিগত সরকার
215 কোটি টাকা খরচ করে কক্সবাজারে আন্তর্জাতিক মানের এই রেল স্টেশন নির্মাণ করেছিল। দৃষ্টিনন্দন আধুনিক নকশা, চকচকে কাচ ঘেরা স্থাপনা, বাইরে থেকে বা দূর থেকে দেখলে মনে হয় যেন বিদেশের কোনো বিমানবন্দর। 2023 সালের 11 নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত এই রেল লাইনটি উদ্বোধন করা হয় এবং 1 ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে পর্যটক এবং কক্সবাজার এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলছে এই রুটে। যে স্টেশনের কথা বলছি সেই স্টেশন ভবনের প্রতিটি তলায় রয়েছে, এটি 6 তলা, এর প্রতিটি তলায় রয়েছে ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা, কিন্তু সবই এখনো কাগজে কলমেই যেন সীমাবদ্ধ। রেলপথ মন্ত্রণালয়ের নথি বলছে নিচতলার আয়তন 46,073 বর্গফুট। এখানে 3টি দোকানের স্পেস রয়েছে, জায়গা, এটিএম বুথ, ডাকঘর, লাগেজ এবং লকার সুবিধা, যাত্রী বিশ্রামাগার ইত্যাদি স্পেস রয়েছে। আছে টিকিট কাউন্টার এবং সরকারি অফিসের বিভিন্ন সেবার জন্য বেশ কয়েকটি স্পেস। দ্বিতীয় তলার আয়তন হচ্ছে 42,077 বর্গফুট। এখানে 17টি দোকান, একটি ফুড কোর্ট, ডিপার্চার লাউঞ্জ, ওয়েটিং লাউঞ্জ, ট্যুরিস্ট ইনফরমেশন ডেস্ক, প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার এবং প্রেয়ার রুম রয়েছে। তৃতীয় তলার আয়তন 35,325 বর্গফুট। এখানে রয়েছে 17টি দোকানের জায়গা, 5টি শোরুম, ফুড কোর্ট এবং রেস্টুরেন্ট। চতুর্থ তলায় 43,066 বর্গফুট আয়তনের মধ্যে রয়েছে 39টি রুমের একটি মডার্ন হোটেল স্পেস, 25টি ডিলাক্স এবং 14টি স্ট্যান্ডার্ড, এরকম সম্ভবত 4টি বাণিজ্যিক স্পেস, রেস্টুরেন্ট এবং ডাইনিং এরিয়া রয়েছে এখানে। পঞ্চম তলার আয়তন হচ্ছে 35,734 বর্গফুট। এখানে রয়েছে 7টি অফিস স্পেস, একটি মাল্টিপারপাস হল এবং একটি রেস্টুরেন্ট। আর ষষ্ঠ তলায় রয়েছে 36,592 বর্গফুট। এর পুরোটাই মাল্টিপারপাস ব্যবহার উপযোগী স্পেস, অর্থাৎ 6টি ফ্লোর মিলিয়ে মোট 2,38,867 বর্গফুট জায়গা রয়েছে এখানে। এছাড়া প্রতিটি তলায় রয়েছে সিঁড়ি, এসকেলেটর, বেবি কেয়ার কর্নার, টয়লেট এবং ইনফরমেশন ডেস্ক। আর এই ভবনের 6তলা ভবনের বাইরে রয়েছে প্রশাসনিক ভবন সহ আরো 17টি স্থাপনা, ছোট বড়। কিন্তু এগুলোর কোনো কার্যক্রমই এখনো পুরোদমে শুরু হয়নি, ফলে 6তলা রেল ভবনটি এখন এক অচল অবকাঠামো হিসেবে দাঁড়িয়ে আছে। গত 1 বছর 3 মাসে অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয় 6তলা রেল ভবনটি কাজে লাগানোর কোনো উদ্যোগ নেয়নি এবং অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করেনি। ফলে বাইরে থেকে এখনো কিছুটা চকমকে লাগলেও এই ভবনের ভেতরটা ইতিমধ্যেই ধুলাবালিময় অন্ধকার ভবনে পরিণত হয়েছে। এসকেলেটরগুলো চলে না, শৌচাগার ব্যবহারের অনুপযোগী, যাত্রীর গমগমে পরিবেশ নেই, কারণ ট্রেন আসার আধা ঘন্টা আগে প্ল্যাটফর্মটি খুলে দেওয়া হয় যাত্রী ওঠানামার জন্য। প্রশ্ন হচ্ছে যে এত টাকা খরচ করে স্টেশন বানানো হলো, কিন্তু অযোগ্যতা ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে 2 বছরও স্টেশনটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে পুরো স্টেশনটি বিদেশিদের হাতে তারা তুলে দিতে চায়। রেল কর্তৃপক্ষই বলছে মাসে 10 থেকে 12 কোটি টাকার ইউটিলিটি বিল তারা বহন করতে পারবে না, তাই রেল স্টেশনটিও তুলে দাও বিদেশি কোনো কোম্পানির হাতে। এজন্য আন্তর্জাতিক দরপত্র ডাকার প্রস্তুতি চলছে। শর্ত হলো 5 তারা হোটেল চালানোর অভিজ্ঞতা আছে এমন বিদেশি কোম্পানি এই দরপত্রে অংশ নিতে পারবে। দেশি একক কোনো প্রতিষ্ঠানের উপরও ভরসা করতে রাজি নয় তারা। যদি কেউ থাকেও দেশে, তাদেরকে আবার আবেদন করতে হবে বিদেশি অভিজ্ঞ কোম্পানিকে সাথে নিয়ে, অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার হতে হবে। দর্শক, আপনার কি মনে হয় এরকম একটি স্থাপনা পরিচালনায় সক্ষম কোনো প্রতিষ্ঠান কি নেই বাংলাদেশে? আচ্ছা, কি এমন রকেট সায়েন্স নলেজ লাগবে এমন স্থাপনা ম্যানেজ করতে? জানা গেছে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনও চান দক্ষ ও অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠান কক্সবাজার রেল স্টেশন পরিচালনা করুক। প্রশ্ন হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে দক্ষতা বিদেশ থেকে আমদানি করতে হবে কেন? এটা দেশে করা যায় না? দেশে এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনায় সক্ষম কোম্পানি গড়ে তোলার দায়িত্বই বা কার?
রেলওয়ে যদি এমন একটি আইকনিক স্টেশন নিজেরা ম্যানেজ করতে না চায় বা না পারে, দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে না চায় বা না পারে, তাহলে তাদের যে হাজার হাজার কর্মচারী আছে এবং বছর বছর যে তাদের হাজার হাজার কোটি টাকার বা লাখ কোটি টাকার বাজেট দেওয়া হয়, সেটা কেন? নিজেদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা না করে একটি দেশি গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে তুলে দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর জবাবদিহিতা নিশ্চিত করবে কে? বুয়েটের অধ্যাপক হাদিউজ্জামান বলেছেন, দেশীয় প্রতিষ্ঠানকে সুযোগ না দিলে কখনো সক্ষমতা তৈরি হবে না। কথা 100% সত্য। কিন্তু আমরা দেখছি সংশ্লিষ্টদের মন্ত্র যেন একটাই, গুরুত্বপূর্ণ সবকিছু বিদেশিদের দিয়ে দাও। এই প্রবণতা শুধু অর্থনৈতিক নয়, নীতিগতভাবেও ভয়ঙ্কর। কারণ যে রাষ্ট্র নিজের সম্পদ নিজে রক্ষণাবেক্ষণ করতে পারে না, যথাযথভাবে পরিচালনা করতে পারে না, সেই রাষ্ট্র আসলে টিকে থাকার যোগ্যতাটাই হারিয়ে ফেলে। এটা যে যাই বলুন না কেন, এটা কিন্তু এক ধরনের আত্মসমর্পণ। অথচ এই আত্মসমর্পণকেই এখন বলা হচ্ছে আধুনিকতা, উন্নয়ন, সংস্কার এবং বিশেষ যোগ্যতা। কিন্তু আমার ধারণা এটা যোগ্যতা নয়, এটা আত্মবিক্রয়। কারণ আমাদের উদাসীনতায় দেশের কোটি কোটি টাকার প্রকল্প এভাবে নষ্ট হবে, আর দক্ষতা সংগ্রহের নামে আমরা দাসত্বের খাতায় নাম লেখাতে থাকব, কিংবা কারো বিশেষ লাভের উপলক্ষ হব আমরা। আমাদেরকে বলা হবে সবুর করো, বাংলাদেশকে বিদেশ বানিয়ে ছাড়বো। সত্যি দেশটা হয়তো এভাবেই একদিন বিদেশিদের হাতে চলে যাবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই বিদেশ নির্ভর বাংলাদেশের মানসিকতা এটা আসলে কার স্বপ্ন পূরণ করছে? যারা কয়েক হাজার কিলোমিটার রেল লাইন চালাতে পারে দেশব্যাপী, তারা কক্সবাজার রেল স্টেশনটি ম্যানেজ করতে পারে না, এটি বিশ্বাস করতে হয়। তাহলে যদি প্রশ্ন করি যে সক্ষমতা তৈরির সুযোগ সৃষ্টি করতে চায় না যারা, একটা রেল স্টেশনের ভবন ম্যানেজ করতে পারে না যারা, এত রিসোর্স থাকা সত্ত্বেও, তারা আসলে দেশ চালাবে কিভাবে? এই প্রশ্নটা করলে কি খুব অন্যায় হবে? কারণ এই প্রশ্ন এখন শুধু কক্সবাজার নয়, পুরো বাংলাদেশের সামনে। শেষ প্রশ্ন, রেলওয়ের এই বিদেশ নির্ভর মানসিকতা কি আপনার কাছে গ্রহণযোগ্য? তথাকথিত উন্নয়ন এবং সংস্কারের নামে স্বাধীন দেশের নাগরিক হওয়ার বদলে আমরা কি ক্রমশ মাল্টিন্যাশনাল কলোনির বাসিন্দা হতে চলেছি? সকলের শুভ বুদ্ধির উদয় হোক।